তাহলে এখানে স্বদেশী আন্দোলন ব্যর্থ হওয়ার কারণটা ছিল ওখানেই যে আমাদের অনুশীলন, মানে ওই যে যেই মাওরি ব্যবসায়ীরা বা গ্রাম বাংলার ব্যবসায়ীরা যুক্ত না হওয়ায় তারা এই আন্দোলনটা ব্যর্থ হয়ে গেছিল। তো এরপর আমরা দেখলাম যে আন্দোলনের সমর্থনে গঠিত যেই সমিতিগুলা, এখানে দেখলাম যে ঢাকায় একটা সমিতি গঠিত হয়েছে, সেটা হলো অনুশীলন সমিতি। আর কলকাতায় যেটা ছিল সেটার নাম হচ্ছে যুগান্তর সমিতি। এগুলো হচ্ছে আর প্রধান ছিল, অনুশীলন সমিতির প্রধান ছিল আপনার পুলিন বিহারী দাস। তো আমরা জানি যে স্বদেশী আন্দোলনটা আসলে মূলত হিন্দুরা করা শুরু করছিল কংগ্রেসের নেতৃত্বে। কংগ্রেস এটার সাথে ছিল যে তারা চাইছিল, আর মুসলমানরা তো বঙ্গভঙ্গের পক্ষে ছিল। তো তারা প্রথমে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন করে করে দেখলো দেখলো যে না, আসলে হয় না, মানে তারা খুব একটা এখানে সফল হচ্ছে না। এই জন্য তারা পরবর্তীতে সশস্ত্র বিপ্লব, তারা চিন্তা করলো এখন আমরা সশস্ত্র বিপ্লব করব। এখন সশস্ত্র বিপ্লব করার জন্য তো আপনার সশস্ত্র মানে সংগঠন দরকার। তো এগুলাই হচ্ছে সেই আন্দোলনের সমর্থনে গঠিত সংগঠন। এছাড়া আরো অনেকগুলো আছে, বরিশালে স্বদেশ বান্ধব, ফরিদপুরে বৃতি, তারপর হচ্ছে ময়মনসিংহ সাধনা। এগুলো সবগুলো মানে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে এই আন্দোলনগুলো হয়েছিল। এরপর আমরা দেখব বাংলার বিপ্লবী আন্দোলন, সশস্ত্র বিপ্লবী আন্দোলন। মানে এখন আর আগে তো ভাইটাই বইলে টইলে চেষ্টা চেষ্টা করতো, এখন দেখি যে না, এখন অবস্থা খারাপ, এখন হাতে লাঠি হাতে নিচে হারি, তাই না? তো বাংলায় সশস্ত্র বিপ্লবের আন্দোলনটা আমরা দেখলাম। বয়কট ও স্বদেশী আন্দোলনের ব্যর্থতা যুব সমাজকে সশস্ত্র বিপ্লবের পথে ঠেলে দেয় এবং ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের উপর হামলাই ছিল এই আন্দোলনের মুখ্য বিষয়। তাহলে এখানে যে ব্রিটিশ সরকারের যেই আন্দোলন, আমাদের এখানে একজন নতুন আহ, একজন মেম্বার, আমাদের আদরিয়াপুর রিকোয়েস্টে আমরা ওনাকে নিয়েছিলাম। উনি আমাদের মুরব্বী মানুষ, মানে সরি মুরব্বী না, মানে আমাদের থেকে সিনিয়র। ঠিক আছে, উনি হচ্ছে আমাদের সিনিয়র। তো উনি মনে হয় এখানে একটা নক দিছে, আপনারা কেউ একজন নক দিয়ে ওনাকে বলেন যে উপরে যে লিঙ্কটা, সেই লিঙ্কটাতে ঢুকে উনি চাইলে আজকের সেশনে জয়েন হইতে পারে। এটা কেউ একটু নক দিয়ে ওনাকে বলে দেন। আচ্ছা, তো এখানে যে বয়কট এবং স্বদেশী আন্দোলনের ব্যর্থতা যুব সমাজকে এই সশস্ত্র বিপ্লবের দিকে ঠেলে দেয়। তার মানে ওরা এখন চিন্তা করলো যে না, এখন আমরা আসলে ব্রিটিশদের পক্ষে, ব্রিটিশদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের প্রতি হামলা করে ওদেরকে ভয় খাওয়াই দিতে হবে। তখন বাংলায় যে সরি কলকাতার যে যুগান্তর সমিতি যেটা ছিল, সেখানকার একজন তরুণ ছিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। এই ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি দুইজন ছিল বন্ধু। তো তারা 30 এপ্রিল 1908 সালে কিংসফোর্ডের যে গাড়ি, কিংসফোর্ডের গাড়িকে লক্ষ্য করে সেখানে বোমা নিক্ষেপ করে। তো বোমা নিক্ষেপ করার পরে এই সশস্ত্র হামলায়, এই এই যে এই এই হামলার মাধ্যমেই একটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আত্মপ্রকাশ ঘটে। এখন কথা হচ্ছে যে এর আগে কি সশস্ত্র হয় নাই? হয়েছে তো। এর আগে ওই যে আপনার যেটা হয়েছিল সেটা ছিল সেনাবাহিনী বা যারা ছিল ওনারা, এখনো হচ্ছে না। ওই যে আপনার সিপাই বিদ্রোহ যেটা, সেই সিপাই বিদ্রোহতে সেই সিপাই বিদ্রোহতে কিন্তু সশস্ত্র একটা বিপ্লব ওখানে হয়েছিল। তো এই সশস্ত্র বিপ্লব কিন্তু সেই সময় ছিল, কিন্তু সেটা তো সিপাহীরা করছে। কিন্তু আম জনতা, এই যে জনগণ, যে ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম যে স্টেপটা নিল, সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ওনারা একটা সশস্ত্র আন্দোলন করলো কিংসফোর্ড। উনি হচ্ছে একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট, তার গাড়িতে তারা বোমা নিক্ষেপ করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বোমা যে আরেকটা গাড়িতে লাগে, যেই গাড়িতে লাগে সেই গাড়িতে ইংরেজ মাও মেয়ে ছিল, কিন্তু তারা আবার এই স্বদেশী আন্দোলন তথা ভারতের পক্ষে ছিল। মানে তারা বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল। তারা চাইছিল যে তারা ভারতের যেই ভারতের প্রতি অনেক বেশি সদয় ছিল। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে একটা মানে কি দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে। যাকে মারতে চাইছে সে না মইরা মরছে আরো অন্য যেই দুইজন আবার ইন্ডিয়াকে পছন্দ করতো। মানে তারা বলতেছে না, ইন্ডিয়ার আন্দোলনের পক্ষে ছিল। তো এরকম দুজন মা এবং মেয়ে মারা গেল। তো যথারীতি এখানে প্রফুল্ল চাকি, তো ওই সময়ের বিপ্লবী যারা ছিল সবাই মানে পকেটে পটাশিয়াম সায়ানাইড নামক একটা বিষ রেখে দিত। তো যখন কেউ যখন আপনার মানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকলে, তখন সেই মানে যাকে তাকে যদি অ্যারেস্ট হয়ে যায়, তখন তো তাকে ধরেন আপনার অত্যাচার করে অন্য বিপ্লবীদের খোঁজ খবর নিয়ে ফেলবে।
এই জন্য সবাই কি করতো, আগেই সুইসাইড করে ফেলতো, গ্রেপ্তার হওয়ার আগেই সুইসাইড করে ফেলতো। তাই প্রফুল্ল চাকি সে কিন্তু সুইসাইড করে ফেলছে, কিন্তু ক্ষুদিরাম ধরা খেয়ে গেছে, তাকে ইংরেজরা গ্রেপ্তার করে ফেলছে, আর প্রফুল্ল চাকি সুইসাইড করে ফেলছে। তো এরপর যে ক্ষুদিরাম বসু, এই হইল ক্ষুদিরাম বসু। তো এই ক্ষুদিরাম বসু উনি হচ্ছে ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী। ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী হচ্ছে ক্ষুদিরাম বসু, এবং কলকাতার যুগান্তর সমিতির সদস্য ছিল ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। তারা 30 এপ্রিল 1908 সালে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তো এই ক্ষুদিরাম বসুকে যখন ফাঁসি দেওয়া হয়, এই ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় আপনার 1908 সালের 11ই আগস্ট, মাত্র 18 বছর 7 মাস বয়সে। 18 বছর 7 মাস বয়সে তাকে মুজাফফর কারাগারে ফাঁসি দেওয়া হয়। যখন তাকে কারাগারে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তখন সে জিজ্ঞাসা করছিল যে যে ফাঁসির দড়িতে কেন মোম লাগানো হয়। মানে দেখেন যে সে কোনো ভয় পায় নাই। ওই সময়ের একটা ছবি অন্য স্লাইডে ছিল, এখানে নাই। তো বলল যে সে জিজ্ঞাসা করছে যে ফাঁসির দড়িতে কেন মোম লাগানো হয়। তার মানে 18 বছর 7 মাসেও সে কত বেশি ধীর ছিল। সে জানে যে কিছুদিন পর সে মারা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ মুহূর্তে সে প্রশ্ন করছে, মানে তার মধ্যে জানার ইচ্ছাটা অনেক বেশি ছিল। তো এই ক্ষুদিরাম বসুকে নিয়ে অনেক মুভি টুবি হয়েছে। এর মধ্যে একটা মুভি ছিল একবার বিদায় দে মা, এটা হচ্ছে পীতাম্বর সেন এটা লিখলো। এই মুভিটা মানে মুভিটার কাহিনী লিখছে বা পরিচালক ছিল সে। এবার বঙ্গভঙ্গ রদ। তো এরপর যখন বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা টামেলা আন্দোলন টান্দোলন হইলো, এখন তো বঙ্গভঙ্গ রদ রদ করতে হবে, মানে বঙ্গভঙ্গ এখন ব্রিটিশরা দেখলো যে না আসলে এর তো সহিংস আন্দোলন সহিংস হয়ে যাচ্ছে, বিভিন্ন চাপের মুখে তারা চিন্তা করলো বঙ্গভঙ্গ রদ করে ফেলবে, মানে দুই বাংলাকে আবার একত্রিত করে ফেলবে। তো মাঝখানে একটা ঘটনা ঘটলো যে বঙ্গভঙ্গ করছে লর্ড কার্জন। তো কার্জনের পরে আর লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ রদ করছে। মাঝখানে একজন লর্ড ছিল যার নাম হচ্ছে লর্ড মিন্টো। এই লর্ড মিন্টো 1909 সালে একটা আইন করছে, সেই আইনের মাধ্যমে মুসলিমরা পৃথক নির্বাচনের অধিকার লাভ করে। তার মানে যে লর্ড মিন্টো যেই আইনটা করলো, সেই আইনের মাধ্যমে মুসলিমরা পৃথক নির্বাচনের একটা অধিকার লাভ করে। উনি ছিল লর্ড মিন্টো। উনি 1905 সালে আসছিল, ওই যে লর্ড কার্জনের পরে 1910 সাল পর্যন্ত ছিল। এটা সালটা ইম্পর্টেন্ট না, একটু মনে রাখবেন। মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা বা অধিকার লাভ করে যেই আইনের মাধ্যমে, সেটা হচ্ছে মরলি মিল্টো আইনের মাধ্যমে। আচ্ছা, এইবার দেখেন। তো তারপরে এবার আমরা দেখবো যে বঙ্গভঙ্গ রদ। তো পরবর্তীতে কংগ্রেস এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে 1911 সালের কত কত 12 ডিসেম্বর 1911 সালের 12 তাই না? 12 12 11 স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এরপর আমরা যেটা দেখলাম যে 12 12 মানে 1911 সালের 12 মাস 12 তারিখ, এই তারিখে লর্ড হার্ডিন্স বঙ্গভঙ্গ রদ বা বাতিল করে। তাহলে আমরা দেখলাম যে কংগ্রেস এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে 1911 সালের 12 ডিসেম্বর কিন্তু এই বঙ্গভঙ্গ রদ হয়, এবং ওই সময় লর্ড ছিল লর্ড হার্ডিন্স। তো লর্ড হার্ডিন্সের সাথে একটু মনে রাখার টেকনিক আছে এখানে, যে কিভাবে লর্ড হার্ডিন্সকে আপনি মনে রাখবেন। যদি এটা সবার মনে থাকে, তারপরেও একটু মনে রাখার একটু টেকনিক থাকলে তো ভালো। তো সেটা দেখেন, এই লর্ড হার্ডিন্স এর বিষয়টা হচ্ছে, লর্ড হার্ডিন্স একটা ব্রিজ করছিল, মনে আছে আপনাদের? লর্ড হার্ডিন্স একটা ব্রিজ করছিল, একটা হার্ডিন্স ব্রিজ প্রতিষ্ঠা করছে। তো লর্ড হার্ডিন্সের আমলে একটা ব্রিজ হয়, সেটা হচ্ছে হার্ডিন্স ব্রিজ। তো হার্ডিন্স ব্রিজ কি করে? ব্রিজের কাজ কি? দুইটা অংশকে যোগ করে দেওয়া। ব্রিজের কাজ হচ্ছে দুটো অংশকে যোগ করে দেওয়া। তো হার্ডিন্স ব্রিজ তৈরি করছে, সেই একইভাবে বাংলাকে, দুই বাংলাকে সে যোগ করে দিছে। আর বঙ্গভঙ্গ করছে কে? লর্ড কার্জন। কার্জনের কাজ কি? কাইটে দেওয়া, তাই না? যে মাঝখান থেকে বাংলাকে কেটে দিছে। এইভাবে একটু মনে রাখা যায়। তাহলে বঙ্গভঙ্গ হয়েছে কত তারিখে মনে করেন তো কেউ? কত তারিখ, কত সাল?
16 অক্টোবর। আর হ্যাঁ, 1911 সালের 12 ডিসেম্বরে আবার এটা রদ হয়ে যায়। ঠিক আছে। তো ওই সময় বলেন তো, বঙ্গভঙ্গের সময় ব্রিটিশ রাজা কে ছিল? এই দেখ, হাই হাই, ইন্না লিল্লাহ, কার্টিয়ারে চলে গেছে। লর্ড কার্জনও না। আমি বলছিলাম যে না না, কার্টিয়ার তো ছিল অনেক আগে, সে তো হলো যে 76-এর মনন্তরের সময় এই কার্টিয়ার, ওইটা কোথায় থেকে কোথায় চলে আসলো? হ্যাঁ, 76-এর মনন্তর যখন হয়েছে 1770 সালে, আমরা এখন আসছি 1905 সালে। তো 1905 সালে লর্ড লর্ড কার্জন ছিল, লর্ড কার্জন, ঠিক আছে, বড় লর্ড কার্জন ছিল। কিন্তু ওই সময় ব্রিটিশ রাজা কে ছিল এটা বলছিলাম আমি। এডওয়ার্ড সেভেন, ওটার নাম হলো এডওয়ার্ড সেভেন, রানী ভিক্টোরিয়ার ছেলে এডওয়ার্ড সেভেন। তো এডওয়ার্ড সেভেন ছিল একজন, মানে কি বলা যায়, একজন মানে অভাগা একজন রাজা। মানে তার ভাগ্য একটু ভালো ছিল না, কারণ তার মা অনেক বেশি বছর পর্যন্ত মানে বাঁচছিল। তো এখন অনেক বেশি বছর ধরে বাঁচার কারণে তার সেই ছেলে, সে তো পরে রাজা হবে, সে কিন্তু রাজা হইতে হইতে বুড়া হয়ে গেছে, বুঝছেন? তো সেটা ছিল এডওয়ার্ড সেভেন, তার ছবি দেখেছিলাম। এবং বঙ্গভঙ্গ সময় যেই বঙ্গ ভঙ্গ রদের সময় বঙ্গভঙ্গ রদের সময় ব্রিটিশ রাজা ছিল পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ। তো এই যে দেখেন এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে এখানে, এই কিন্তু পঞ্চম জর্জ না, ইনিও কিন্তু ওই এডওয়ার্ড সেভেন, পঞ্চম জর্জের যেই মানে পি টু পায় নাই, এই জন্য এখানে পঞ্চম এডওয়ার্ড সেভেনের ছবিটাই দিয়ে দিল। তো এডওয়ার্ড সেভেন হচ্ছে বঙ্গভঙ্গ রদের সময়, আর বঙ্গভঙ্গের সময় এডওয়ার্ড সেভেন, আর বঙ্গভঙ্গ রদের সময় পঞ্চম জর্জ। তার মানে বঙ্গভঙ্গের সময় এডওয়ার্ড সেভেন, বঙ্গভঙ্গ যখন রদ হয় তখন রাজা এই যে পঞ্চম জর্জ, এই হলো পঞ্চম জর্জ। তো এখানে পঞ্চম জর্জ নিয়ে একটু নাইস টু নো একটা বিষয় আছে, সেটা হচ্ছে পঞ্চম জর্জ, ওনার মৃত্যুটা খুব দুর্ভাগ্যজনক ভাবে হয়েছিল। উনি কোমাতে ছিল, বা উনি খুব অসুস্থ ছিল, মানে এতটাই অসুস্থ ছিল যে এটা খুব তীব্রতর একটা অসুস্থ ছিল। পরে ডাক্তাররা ওনাকে এমন একটা ওষুধ দিয়ে ওনাকে আসলে মেরে ফেলছে। তো উনি মারা যাওয়ারও 30 থেকে 35 বছর পরে এই দুঃখজনক ঘটনাটা সামনে আসছে, যে অনেক সময় হয় কিন্তু অনেক রুগী অনেক বেশি কষ্ট পাইলে ডাক্তার এই আপনার পরাণ যাইতেছে না, কিন্তু রুগীটা অনেক কষ্ট পাচ্ছে, তখন এবার আমাদের কি বলে যে মানে আত্মীয় স্বজনরাও বলে যে এত কষ্ট করে কি লাভ, ওনাকে আসলে দুর্ভাগ্যজনক ভাবে অনেকে বলে যে ওনার মৃত্যু হওয়ার জন্য মিলাদ পড়ায়, এরকমও আছে, যাতে খুব শান্তিভাবে ওনার মৃত্যুটা হয়, এরকম অনেক আছে। আর মেডিকেল, আর ওরা তার মিলিটারিতে পড়ে না, ওরা একটা ইনজেকশন দিয়ে মেরে ফেলছে ওনাকে। এটা হলো রাজা পঞ্চম জর্জ। তাহলে দেখবেন যে বঙ্গভঙ্গ রদের সময় রাজা পঞ্চম জর্জ ছিল, ওই সময় লর্ড ছিল লর্ড হার্ডিন্স। এগুলা থেকেই কিন্তু প্রশ্নটা বেশি আসে। তো এখন যখন বঙ্গভঙ্গ রদ হবে, এখন তো হিন্দুদের জয় হয়ে গেল, তাই না? যে কংগ্রেস সহকারে হিন্দু গোষ্ঠীরা যারা, ওরা আন্দোলন করলো। তো এখন এবার বঙ্গভঙ্গ রদের সময় খুব তাড়াতাড়ি করে বলা হইলো রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে আমরা তো পঞ্চম জর্জকে একটা সংবর্ধনা দিব, উনি তো আমাদের পঞ্চম পঞ্চম জর্জ তো আমাদের যেই দাবিটা মেনে নিছে, বঙ্গভঙ্গ রদ করে আবারও বাংলাকে পুনর্গঠন করবে। তখন এবার রবি ঠাকুরকে বললো যে তুমি একটা কবিতা লেখো তার তার জয়গান করে। তখন সে লেখছে ভারতের সেই জাতীয় সঙ্গীত, এটা তাই না, যে জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটাকে জয় হে এটা বলে। তো এটা হচ্ছে ভারতের এখন বর্তমান জাতীয় সঙ্গীত। তো সেটা হচ্ছে জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এখানে যে ভারত ভাগ্য বিধাতা, এইটা নিয়ে অনেকে আপত্তি তুলছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিল ওই জীবন দশায় সবাই বলছে এই ভারত ভাগ্য বিধাতা বলতে সে রাজা পঞ্চম জর্জকে বুঝাইছে। এবং এই জন্যই রবি ঠাকুরকে ব্রিটিশদের সমর্থক বা গোলাম বলে, বা ব্রিটিশদের তাবেদার বলে। ঠিক আছে, তো অনেকে বলল যে পঞ্চ পাণ্ডব সহকারে যারা সবাই বলতেছে যে ভারত ভাগ্য বিধাতা বলতে রবি ঠাকুর পঞ্চম জর্জকে বোঝানো হয়েছে, বুঝাইছে। পরে রবি ঠাকুর একটা চিঠির মাধ্যমে সে বলল না, ভারত ভাগ্য বিধাতা দ্বারা আমি মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে বোঝানো হয়েছে, যে যে ভারতকে ভাগ্যবান করে তুলছে, ভারতের
ভারতের জন্য এটা মানে ভারতকে সে লালন পালন করতেছে, এটা মানে এখানে সেই বিধাতাকে বোঝাইছে, এটা বলতেছে। কিন্তু তার হেটার্সরা, যারা সমালোচক, তারা বলতেছে যে ভারত ভাগ্য বিধাতা দ্বারা উনি রাজা পঞ্চম জর্জকে বুঝাইছে, মানে পাম্পিং করা আরে। বাংলাদেশে তেলের অভাব কখনোই ছিল না, শুধুমাত্র তেল মাটির নিচে নাই, উপরেই সব তেল। তো এবার দেখেন যে এরপরে আমরা তো দেখলাম যে বঙ্গভঙ্গ রদ নিয়ে আমরা 12/12/1911, মানে 12 ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। ওই সময় বঙ্গভঙ্গের সময় লর্ড ছিল লর্ড হার্ডিঞ্জ এবং রাজা ছিল রাজা পঞ্চম জর্জ। এখন যখন বঙ্গভঙ্গ রদ হয় তখন তো এবার মুসলমানদের মন খারাপ, সবার মন খারাপ। এবং রাজধানী, আগে ভারতের রাজধানী ছিল কলকাতায়, এখন রাজধানী 1912 সালে রাজধানী পরিবর্তন করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। যখন রাজধানী পরিবর্তন করে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তখনই আস্তে আস্তে দিল্লির যেই জৌলস, সরি কলকাতার যেই জৌলস বা কলকাতা ভারতবর্ষের রাজনীতি থেকে আস্তে আস্তে পিছনে পড়ে যায়। তার মানে এই বঙ্গভঙ্গর পরেই রদ বাতিল হওয়ার পর 1912 সালে ভারতের রাজধানী কলকাতার পরিবর্তে দিল্লিতে স্থান করা হয়। তখন উন্নয়ন সব দিল্লি কেন্দ্রিক হয়েছিল, আর কলকাতা আস্তে আস্তে অদৃশ্যে চলে যায়। এবার আমরা লর্ড মিন্টোর কথা আমরা আগেই বলছিলাম যে লর্ড মিন্টো সংস্কার আইন, এই আইনটা হচ্ছে মুসলিমরা পৃথক নির্বাচনের অধিকার লাভ করে এই আইনের মাধ্যমে। আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এই স্লাইডগুলা। এখন লর্ড হার্ডিন্স, এই হার্ডিন্স হচ্ছে, তো আমরা তো আগেই বললাম যে উনি বঙ্গভঙ্গ রদ করেন এবং রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে উনি তো লর্ড হার্ডিন্স তো ধরেন বঙ্গভঙ্গ করে ফেলছে, বঙ্গভঙ্গ রদ করে ফেলছে, এখন দুই বাংলা এক হয়ে যাবে। এখন মুসলমানদের আবার মন খারাপ আগের মতো, যে আমাদের উন্নয়ন তো এখন আর হবে না, ঠিক আছে, আবার সবকিছু কলকাতা কেন্দ্রিক হবে। তো এই চিন্তা করে যে তাদের মন খারাপ, তখন সে আহ, দাবি, তখন মুসলমানদেরকে মানে সন্তুষ্ট করার জন্য লর্ড হার্ডিন্স একটা কমিশন গঠন করলো, যেই কমিশনের দায়িত্ব ছিল দাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি নাথান কমিশন গঠন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনি নাথান কমিশন গঠন করছে। এই নাথান কমিশনের সূত্র ধরেই পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। এখন অনেকে ভুলবশত বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে লর্ড হার্ডিঞ্জ, এটা কিন্তু মানে চরম একটা ভুল বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই গঠন যেটা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য যে কমিশনটা গঠন হয়েছে নাথান কমিশন, সেটা লর্ড হার্ডিঞ্জ করছে। তা লর্ড হার্ডিঞ্জ নাথান কমিশন গঠন করে দাবি প্রতিষ্ঠার জন্য। এইটা হলো মুসলমানদেরকে একটু সে ইন্সপায়ার করছে যে না সমস্যা নেই, তোমরা মন খারাপ করিও না, আমরা তোমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় করে দিব। কারণ পূর্ব বাংলা ওই সময় তো সব কৃষক, শ্রমিক, জেলে সবাই ছিল, এখানে তো শিক্ষার মান খুবই কম ছিল। এই জন্য তারা চিন্তা করলো যে এখানে আসলে সবাইকে একটু শিক্ষিত করার জন্য এখানে একটা বিশ্ববিদ্যালয় দরকার। এবং আমরা দেখলাম যে সারা ওয়ার্ল্ডে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা দেশের প্রত্যেকটা বাঁকে বাঁকে এত বেশি অবদান কোনো পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নেয় নাই, ঠিক আছে। যেমন 1952 সালের ভাষা আন্দোলন বলেন, তারপরে ইভেন দেশ ভাগের সময় তাদের একটা ইয়ে ছিল, ভাষা আন্দোলনটা মুখ্য। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের যেই যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এরপরে হচ্ছে 90-এর স্বৈরাচার বিরোধী, এরশাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে হচ্ছে আপনার এই যে 24-এর যে শেখ হাসিনার স্বৈরাচার বিরোধী আন্দোলন। এখানেও প্রত্যেকটা স্পটে যতগুলা জায়গায় মোড় নিছে, ইতিহাস যত জায়গায় বাঁক নিছে, প্রত্যেক বাঁকে বাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান, মানে ওখানকার থেকে নেতৃত্ব বা ওই জায়গাটা থেকেই শুরু হয়েছে সবকিছু। তো এই জন্য বলে যে পৃথিবীতে এত মানে এরকম ইতিহাস অন্য কোনো বিশ্ববিদ্যালয় নাই, যে একটা দেশের মধ্যে সকল গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যে অবদানটা। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন, যেটা গঠিত হইল লর্ড হার্ডিঞ্জের আমলে। এরপর আমরা দেখলাম এই যে হার্ডিঞ্জ ব্রিজ, দেখেন এই যে এখানে একটা পোস্টার কি বলছে, যে স্লাইড চেঞ্জ করলাম, একটা পোস্টার দেখেন এখানে হার্ডিঞ্জ ব্রিজের সময় পোস্টার বলছে ব্রিটিশ রাজ সর্বশক্তিমান, জয় ইংরেজ, জয় ভিক্টোরিয়া, উন্নয়ন চাই, ব্রিটিশ শাসনের বিকল্প নাই, ভারতবর্ষের প্রজাদের প্রতি মাননীয় ব্রিটিশ রাজের সদয় উপহার হার্ডিঞ্জ ব্রিজ, স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রকারী উন্নয়ন বিরোধী, হিন্দু মুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
প্রচারে শেখ নাথু মজুমদার। এটা একটা পোস্টার। এখন ফেসবুকে দেখবেন এই পোস্টার অনেক বেশি পাবে, এই পোস্টারটা অনেক বেশি ঘুরে বেড়ায়। সবাই মনে করে এই পোস্টারটা ওই সময়ের, আসলে কিন্তু না। এইটা যারা উন্নয়নের নামে দেশে শোষণ করে, দেশের আহ, বেকারত্ব তৈরি করে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ওদেরকে একটা সূক্ষ্ম মেসেজ দেওয়ার জন্য, ওদেরকে ব্যঙ্গ করার জন্য এই যে পোস্টারটা তৈরি করা হয়েছে, বুঝছেন? তো এখানে ওই যে লর্ড হার্ডিন্স, সেও বুঝছে যে এখানে এই বাংলাতে একটু শাসন টাসন করতে হলে একটু ব্রিজ ট্রিজ বানাইতে হবে, তা না আমাদের বাঙালিকে আমাদেরকে পছন্দ করবে না। ঠিক আছে, তো এখানে দেখেন না বিভিন্ন ব্রিজ ট্রিজ বানায়। তো সে হার্ডিন্সও একই কাজ করছে, সেও ব্রিজ ট্রিজ বানায় চাইছিল যে ইংরেজ শাসন এখানে প্রতিষ্ঠা করার জন্য। তো দেখেন যে এই যে 1915 সালে এই যে হার্ডিঞ্জ ব্রিজ প্রতিষ্ঠা হলো। এখন মন্টেগু সেমসফোর্ড সংস্করণ, তো মন্টেগু সেমসফোর্ড সংস্করণ এটা নিয়ে আমরা এখন একটু দেখব যে এটা এটা একটা গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন, ভারত সরকার আইন 1919-কে মন্টেগু সেমসফোর্ড মানে সংস্করণ বলার কারণ, মানে বলা হয় কারণ 1917 সালে আপনার এডউইন মেন্টিগো ভারতের সেক্রেটারি অফ স্টেট করা হয়েছিল। এখন এইটার কাজটা এইটা হচ্ছে, দাঁড়ান একটু, আচ্ছা এখানে বলছে মন্টেগু এডউইন মন্টেগু ভারতীয়দের স্বায়ত্তশাসিত একটি দেশ গঠনের জন্য ধীরে ধীরে বিকাশের লক্ষ্যে কাজ করছিলেন ব্রিটিশ পার্লামেন্টের। তিনি এই প্রস্তাব পাশ করেন। এখন দেখেন মন্টেগু সেমসফোর্ড আইন 1919, এটা হচ্ছে ভারতের স্বায়ত্ত শাসনের জন্য। তাহলে মন্টেগু সেমসফোর্ড যে সংস্করণ 1919, সেটা হচ্ছে ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়ার জন্য তারা একটা চেষ্টা করছিল। এই যে মন্টেগু সেমসফোর্ড তিনি একটা আইন বানাইছে। এখন দেখেন স্বায়ত্ত শাসনের পরবর্তী স্টেপ, এই যে দেখেন আমরা এই যে আমাদের যে চট্টগ্রামের যে হিল ট্যাক্স মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা আছে, ওদেরকে আমরা কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি, আমরা কিন্তু ওদেরকে আদিবাসী বলি না। তো এটা আমরা যখন আমাদের আদিবাসী যখন সেশন মানে আদিবাসীদেরকে নিয়ে আমাদের এখানে জনসংখ্যা যেটা হবে বাংলাদেশের জনসংখ্যা, ওখানে এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো যে কেন তাদেরকে আদিবাসী বলা হচ্ছে না, আদিবাসী বললে প্রবলেমটা কোথায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে সমস্যাটা কোথায়, এবং তাদের যে বিষয়গুলো তাদেরকে কেন স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে কোনো একটা জায়গায় স্বায়ত্তশাসন দেওয়া মানে তারপর স্টেপ হচ্ছে স্বাধীনতা। এই জন্য পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিলেই এটা দেশটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তাদেরকে নিয়ে অনেক বিষয় এগুলো কিন্তু জানতে হবে, আমাদের সামনের সেশনগুলোতে আমরা এগুলো বলবো। তাহলে এখানে দেখেন যে ভারত সরকার আইন যে 1919 সালে মন্টেগু সেমসফোর্ড সংস্করণে বলা হয় 1917 সালে যে আইনটা পাশ হয় এই যে 1919 সালে। তো এই আইনটার মূল বিষয়টাই ছিল আপনার ভারতে স্বায়ত্তশাসিত একটি দেশ গঠনের জন্য ধীরে ধীরে বিকাশের লক্ষ্য অর্জন করে ম্যান্টেগু সায়েন্স তাহলে এখানে ম্যান্টেগু সেমসফোর্ড সংস্করণ 1919 সালের মূল লক্ষ্য হচ্ছে ভারতে স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য ধীরে ধীরে একটা বিকাশ তৈরি করা, একটা আন্দোলন তৈরি করা। এখন আমরা দেখলাম একজন লর্ড, যার নাম হচ্ছে লর্ড রিডিং। দেখছেন পড়ার সাথে কিন্তু লর্ড রিডিং এর সাথে আপনার দাবি প্রতিষ্ঠা এটার সাথে মিল আছে। এখন লর্ড রিডিং আইসা দেখলো যে ঘটনা কি, বাংলাদেশের এরা তো এই যে পূর্ব বাংলার এগুলা সব লুঙ্গি পরে পরে ঘোরে, হিন্দুগুলা ধুতি পরে ঘোরে, কারো কোনো পড়াশোনা নাই, গবেষণা নাই, কিছু নাই, সবগুলা বসে বসে হুক্কা খায়। হুক্কা বোঝেন? বুঝছে, বিড়ি খায় আরে, ঠিক আছে, হুক্কা খায়। তো এই হুক্কা খাইতেছে, এখন এই জন্য চিন্তা করলো না আমরা এখানে একটা, তখন সেই চিন্তা করলো দেখি কি করা যায়। পরে দেখলো যে তার পূর্বসূরি যে আছে যে লর্ড হার্ডিন্স, সে একটা নাথান কমিশন গঠন করছে দাবি প্রতিষ্ঠার জন্য। তো এখন রিডিং সাহেব চিন্তা করলো যাই হোক ওদেরকে আমি যেহেতু আমি নিজেই রিডিং, তাহলে আমি ওদেরকে একটু পড়াশোনার ব্যবস্থা করে দেই। তখন সে দাবি প্রতিষ্ঠা করে দিল। তাহলে দাবি প্রতিষ্ঠা যে করছে তার নামের সাথে কাজের মিল আছে। বাপ মা মনে বুঝছে, বাপ মা বুঝছে যে ও পড়াশোনাতে খুব অবদান রাখবে মানুষের পড়াশোনাতে, এই জন্য নাম রিডিং রাখছে। তো রিডিং দাবি প্রতিষ্ঠা করছে। তাহলে আমরা দেখব যে নাথান কমিশন প্রতিষ্ঠা করছে হার্ডিন্স, আর এই নাথান কমিশনের ধারাবাহিকতায় লর্ড রিডিং দাবি প্রতিষ্ঠা করছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে দাবি প্রতিষ্ঠা কে করছে, লর্ড রিডিং। আমরা অনেকে মনে করি লর্ড কার্জন, ওই যে কার্জন হল একটা আছে তো, ঠিক আছে, ওই যে কার্জন হল থাকাতে আমরা সবাই মনে করি, আমরা নিজেও মনে করছি যে লর্ড কার্জনই মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। আসলে এটা একটা কার্জন হল, ভাওয়ালের রাজকুমার এই কার্জন হল প্রতিষ্ঠাতে
প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা দিছিল। কার্জন হল প্রতিষ্ঠা হয়েছে কখন বলেন তো? বলছিলাম 19 জানুয়ারি 1904 সাল। 19 ফেব্রুয়ারি 1904 সালে কার্জন হল প্রতিষ্ঠা করছে। এইটার পিছনে অর্থায়ন করছে ভাওয়ালের রাজকুমার। আর এটা 1911 থেকে 1921 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠাগার হিসেবে ছিল। পরবর্তীতে এখন বিজ্ঞান ভবন, ডাবির বিজ্ঞান ভবন হচ্ছে লর্ড কার্জন। এখন এখানে ডাবি প্রতিষ্ঠা করছে, মূলত ডাবি প্রতিষ্ঠা করছে লর্ড রিডিং। এখন স্লাইড চেঞ্জ না হলে আমাকে বলিয়েন। এখন আমরা এই যে এখানে গান্ধীজিকে দেখতেছি, গান্ধীজি আর হচ্ছে লর্ড লিনলিথ গো। স্লাইড চেঞ্জ হয়েছে? আচ্ছা, তো দেখেন লর্ড রিডিং ডাবি প্রতিষ্ঠা করছে। আর এই যে দেখেন মহাত্মা গান্ধীর সাথে একজন লোক হাইটে যাচ্ছে, ইংরেজ, তার নাম হচ্ছে লর্ড লিনলিথ গো। উনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, সেটা হচ্ছে যে প্রথম প্রাদেশিক নির্বাচন হয়েছে ওনার সভায়। তো লর্ড লিনলিথ গোর সময় প্রথম প্রাদেশিক নির্বাচন হয়েছে। এখন ভারত শাসন আইন, যে ভারতের নির্বাচন নিয়ে একটা আইন যেটা হয়েছিল, এটা হলো 1935 সালে। সেই 35 সালে ধারাবাহিকতায় 1937 সালে প্রাদেশিক নির্বাচন হয়েছে। তাহলে ভারতে আমরা এই নির্বাচনটা নিয়ে পড়বো সামনে, বুঝছেন? এখন আপনি শুধু লর্ডদের অবদানটা দেখেন, এটা নিয়ে ডিটেলস পড়বো এখনো, এই যে নির্বাচনটা কিভাবে হয়েছে। লর্ড লিনলিথ গো, উনি ছিল একজন ব্রিটিশ বড় লাট, এবং ওনার সাথে দেখছেন এই যে মহাত্মা গান্ধীর কত সম্পর্ক, তাই না? দুজনে একসাথে দুই ভাই হাইটে যাচ্ছে। তো মহাত্মা গান্ধী কি করতে জানেননি? ওনার দুইটা ছাগল ছিল, একটা কালো একটা সাদা। এই দুইটা ছাগল, এবং নোয়াখালীতে যে ছাগল চুরির যেই কথা, যে মহাত্মা গান্ধীর ছাগল চুরি করে বলছে, এইটার রহস্য উন্মোচন আমরা কিন্তু জুম মিটিং এ করবো সামনের সেশনগুলোতে, যে আসলে চুরি হয়েছে না অন্য কোনো ঘটনা কি ঘটছে, সেটা আমরা আলোচনা করব। তো এখানে দেখেন এই যে লর্ড লিনলিথ গোর সাথে মহাত্মা গান্ধী হেঁটে যাচ্ছে, এবং এই যে লর্ড লিনলিথ গোর প্রথম যে সবচেয়ে বেশি যে অবদান, সেটা হচ্ছে ওনার আমলে একটা প্রাদেশিক নির্বাচন হয়েছে, বাংলা প্রদেশের একটা নির্বাচন হয়েছে, যেখানে হক মন্ত্রিসভা, বুঝছেন? হক মন্ত্রিসভা যেটা আছে না, হক মন্ত্রিসভা গঠিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। শেরে বাংলা একে ফজলুল হক, ভারতের মানে কি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। সেই নির্বাচনের ঘটনাটা আমরা আসবো। আসলে সাধারণ জ্ঞান হচ্ছে আপনি মুখস্থ করলে হবে না, সিকোয়েন্স বুঝতে হবে, ডিটেলস বুঝতে হবে। যা আমরা এখানে সাধারণ জ্ঞান মানে আমরা ইতিহাসটা বা বাংলাদেশ অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক অ্যাফেয়ার্স অনেক অনেক বেশি ডিটেলসে পড়বো। কারণ যত বেশি ডিটেলসে পড়বেন আপনি তত ভালো মনে থাকবে। ঠিক আছে? আপনি ফরেনে যদি একটু অল্প মানে যদি ভাষা তথ্য নিয়ে যান, তাহলে পরীক্ষা হলে কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো লর্ড লিনলিথ গো উনি প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত করে 1937 সালে, আর পশুর জাত উন্নয়নে ভূমিকা রাখে। এখন এই যে এখানে যেই আমাদের মহাত্মা গান্ধী, এখন গান্ধীজি বলল যে ভাই, আমি তো ছাগলের দুধ খাইতেছি, এখন ছাগলটা তো দুধ কম দেয়, এখন তুমি একটা ব্যবস্থা করো যাতে এই যে পশুর জাত যাতে একটু উন্নত হয়, আমি একটু ভালো দুধ যাতে পাই। এবং উনি একটা দুইটা ছাগল নিয়ে নিজেই পালতো এবং নিজে এগুলা দুধ দোয়া খাইতো, এই মহাত্মা গান্ধী। তো এখন পশুর জাত উন্নয়নে ভূমিকা পালন করছে লর্ড লিনলিথ গো, আর হলো প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত করছে। গান্ধীজি তার পিছনে হাইটা কিন্তু পশুর জাত উন্নয়ন করে নিছে। এবার আমরা দেখতেছি লর্ড ওয়াবেল। তো ওনার সময় আমাদের বাংলাদেশের মানে ইতিহাসের আমাদের যেই বাঙালিদের জীবনে আরেকটা দুর্ভিক্ষ নেমে আসে এই লর্ড ওয়াবেলের সময়। তো তার আমলে 1943 বাংলা হচ্ছে 1350, 1943 হচ্ছে ইংরেজি সাল, বাংলা হচ্ছে 1350 সাল। একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়, এবং এই দুর্ভিক্ষকে বলা হয় 50-এর মন্বন্তর। প্রচুর মানুষ মারা যায় এই যুদ্ধে, এই দুর্ভিক্ষে। এই দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যায়, তাই মানে ওই সময় কিন্তু দেখেন, ওই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দুর্ভিক্ষটা বাংলায় হয়, কারণ হচ্ছে ওই সময় আমাদের শাসন করতো ব্রিটিশরা। তো তারা এই বাঙালিদের পেটে লাথি মেরে তাদের যেই মুখের গ্রাস কেড়ে নিয়ে তারা এই যুদ্ধের রসদ হিসেবে ব্যবহার করত। আর এই বাংলার এক সময়ের
যে সমৃদ্ধ বাংলা, এই বাংলা ছিল ওই সময়, এই বাংলা ছিল ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের বাংলাদেশ ছিল পৃথিবীর 3/1 জিডিপি, এত উন্নত ছিল। আর সেই চোরেরা লুটপাট কইরা এখন তারা বলতেছে তারাই নাকি সভ্য জাতি। এই জন্যই তো কাজী নজরুল ইসলাম এত বিদ্রোহী কবিতা টবিতা লিখছে, এদেরকে এত চোর বাটপার বলছে। তো এটাই হচ্ছে লর্ড ওয়াবেলের সময় এই আমাদের এখান থেকে যে খাদ্য শস্য এগুলো নিয়ে ওখানে ব্রিটিশদের সেনাবাহিনী বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেই রসদটা সেটা এখান থেকে জোগাড় করতো। তো 1950 সালে এই জন্য ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়। এছাড়া আরো বিভিন্ন কারণ আছে, খরা, অতিমারি, আরো অনেক কিছু আছে, তবে এইটাও একটা কারণ, একটা বড় সড়ো কারণ। 1943 সালে এটা হয়। আর এটা এই 43 সালের এই দুর্ভিক্ষের কারণে হক মন্ত্রিসভা ভেঙে যায়, এটা আমরা সামনের দিকে পড়বো। তো এখন দেখেন, এই যে বলা আছে এখানে যে ওই সময়ের একটা পত্রিকা, এটা গণকণ্ঠ একটা পত্রিকা, বলা আছে বন্যার দরুন কি শস্যহানি, ঘাটতির 1/3 আমদানি, ঘাটতির মাত্র 1/3 আমদানি করে, বন্টনের অব্যবস্থা, মজুদদারি, দেখছেন, মজুদদারি এবং চোরাচালানের পরিণতি, মজুদদারি এবং চোরাচালান মানে ব্রিটিশরা, খাদ্য সব সংকট তীব্র হচ্ছে। তো আমরা দেখলাম যে এই যে 43-এর যে দুর্ভিক্ষ, বা এটাকে বলা হয় 50-এর মনন্তর, এই 50-এর মনন্তর নিয়ে কিছু চলচ্চিত্র হইল। এর মধ্যে একটা চলচ্চিত্র হচ্ছে আপনার অকালের সন্ধানে, পরিচালক হচ্ছে আপনার মৃণাল সেন। চলচ্চিত্র আরেকটা আছে অশনি সংকেত, সত্যজিৎ রায়, একটা চিত্রকর্ম, যেটা আপনারা জয়নাল আবেদিনকে চিনেন না? জয়নাল আবেদিন, মনে আছে ছোটবেলার কথা? হ্যাঁ, জয়নাল আবেদিনের ম্যাডোনা 43, জয়নাল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ম্যাডোনা 43, জয়নাল আবেদিনের, এটা এই 43-এর দুর্ভিক্ষকে নিয়েই রচিত, এবং এটার প্রেক্ষাপট আজকে বলবো। নাটক হচ্ছে নেমেসিস, নুরুল মোমেন, এটা একটু পড়ে নেবেন। সেরাতার, এগুলো হচ্ছে ওনার নাম হচ্ছে তুলসী লাহরি। সেরাতার লেখছে 50-এর মনন্তর নিয়ে। নেমেসিস, ম্যাডোনা 43 সবার মনে থাকবে। চার্চিল সিক্রেট ওয়ার মানে একটা গুপ্ত যুদ্ধ, তাই না? এখান থেকে সবকিছু নিয়ে গেল, তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। 43-এ দুর্ভিক্ষ নিয়ে চলচ্চিত্র, এই যে কি এখানে আকালের সন্ধানে। তারপর আরেকটা, এই যে দেখেন, এটা নিয়ে চলচ্চিত্র অশনি সংকেত। এই হচ্ছে আমাদের ম্যাডোনা 43। এটার ঘটনাটা বলি। এখানে একটা নারী দেখা যাচ্ছে, জীর্ণ শীর্ণ কঙ্কালসার একটা নারী, এবং তার একটা বাচ্চা, সে দুধ খাওয়ার জন্য যাচ্ছে। আর তার দেখবেন এখানে একটা প্লেট আছে, প্লেটে সে হাতটা দিয়ে রাখছে, কোনো খাবার নাই। তো বলা হচ্ছে যে একদিন কিছু বিল্ডিং এর মাঝখান থেকে একটা চিৎকার বের হয়ে আসলো, একটা নারীর আত্মচিৎকার। তখন সবাই সিঁড়ি ভাঙে, বড় বড় লোকেরা যারা ছিল সবাই দৌড়ে আসলো, এসে দেখতেছে একটা নারী, সে পড়ে আছে, সে প্রসব বেদনায় মানে খুব যন্ত্রণার মধ্যে আছে। তখন এইটা দেখে অন্যরা নারীদের মন গলে গেল, তারা এসে তার প্রসব বেদনার যে সন্তান জন্ম দিতে সহযোগিতা করলো। কিন্তু এই নারীটা একদম কঙ্কাল সার, তার গায়ে কিছুই নাই। এখন এই যে বাচ্চাটা তৈরি হইলো, সে বাচ্চাটা আসলো,